নমস্কার। আজকে খবরের ময়নাতদন্তে আমরা কিন্তু আলোচনা করব রাজ্যে এই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো একটা শোকের কিন্তু পরিবেশ রয়েছে। আপনারা জানেন যে মুকুল রায় তৃণমূলের এক সময়ের কাণ্ডারি এবং পরবর্তী সময়ে তিনি কিন্তু বিজেপিতেও যোগদান করে তার যে মুন্সিয়ানা, সেই রাজনৈতিক মুন্সিয়ানা কিন্তু দেখিয়েছিলেন, তিনি প্রয়াত হয়েছেন। এবং আজকে বহু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে একেবারে শোকস্তব্ধ পরিবেশ। এবং এই যে পরিবেশ, মুকুল রায়ের এবার যদি আমরা আলোচনা করি তার রাজনৈতিক বিষয় নিয়ে, তিনি কিন্তু একটা সময় রাজনীতির চাণক্য বা তৃণমূলের চাণক্য বলে পরিচিত ছিলেন। যখন একেবারে তীব্র বামফ্রন্টের হাওয়া চলছে, রাজ্যে শাসনভারে রয়েছেন আমরা যদি দেখি বামফ্রন্ট, সেই সময় কিন্তু মুখ্যমন্ত্রী তখনও হননি মমতা ব্যানার্জি, কিন্তু সেই সময়ও তিনি একেবারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন বা তৃণমূল নেত্রীর সঙ্গে ছিলেন। এবং তৃণমূলকে বলা হতো যে সেকেন্ড ইন কমান্ড, এবং তিনি যেভাবে দলকে পরিচালনা করতেন সেটা সবসময় কিন্তু প্রশংসা কুড়াতো। এবং আমরা যদি দেখি তিনি ছিলেন অত্যন্ত স্মৃতিধর, মানে তার স্মৃতি এতটাই ছিল যে যে কোনো জেলায় গিয়ে তিনি ব্লক লেভেলের কর্মীদের সঙ্গে বা নেতাদের সঙ্গে কিন্তু নাম ধরে আলোচনা করতে পারতেন, এতটাই তার স্মৃতি ছিল। এবং তিনি আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদও কিন্তু সামলেছেন, এমনকি কেন্দ্রীয় সরকারের কয়লা দপ্তরও তিনি সামলেছেন। আমরা দেখতে পেয়েছি যে মূলত 2016 সালে এই মুকুল রায়, তার বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ ওঠে। সেই অভিযোগ হচ্ছে নারদায় টাকা নেওয়া, এবং স্টিং অপারেশনের মাধ্যমে সেই ভিডিও ফুটেজ যখন সামনে চলে আসে তখন কিন্তু একটা সমালোচনার ঝড়ও কিন্তু বয়ে গিয়েছিল। এবং তখনও কিন্তু তিনি ছিলেন একেবারে তৃণমূলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা। এবং আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো এই যে ভিডিও প্রকাশ্যে আসার পর তার সঙ্গে কিন্তু তৃণমূলের একটা দূরত্ব তৈরি হতে থাকে। এবং আমরা দেখতে পেয়েছি একাধিক যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে তিনি সিবিআই দপ্তরে যখন আসতেন তখন কিন্তু তার সঙ্গে আমরা যদি দেখি যে তৃণমূলের একটা কিন্তু দূরত্ব তৈরি হতে শুরু করে। এবং অনেকেই ভাবতেন যে তিনি রাজসাক্ষী হতে পারেন বা তিনি বিজেপিতে যোগদান করতে পারেন। এবং সেই যে ঘটনা, সেই ঘটনা সত্য প্রমাণিত হয়। তিনি আমরা যদি দেখি পঞ্চায়েত ভোট 2018 ঠিক আগে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে দেন এবং বিজেপিতে যোগদান করেন। এবং বিজেপিতে যোগদান করবার আগেই কিন্তু তিনি একাধিক যে দাবি, সেই দাবিগুলি করেছিল। তার সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তৃণমূলের যে লোগো, সেটা নিয়ে তিনি বলেছিলেন, বা তৃণমূলের যে নামকরণ, সেটা নিয়ে তার একটা দাবি ছিল। কিন্তু সেগুলিকে পিছনে রেখে আমরা যদি দেখি 2018 সালের যে পঞ্চায়েত নির্বাচন, তার আগেই কিন্তু অভিজ্ঞ মুকুল রায় সতর্ক করেছিলেন, বলেছিলেন যে প্রশাসনে যেহেতু তৃণমূল কংগ্রেস রয়েছে, পঞ্চায়েত নির্বাচনে আমরা কিছু করতে পারবো না, কিন্তু 2019 সালের যে লোকসভা নির্বাচন হবে সেখানে আমরা চমকপ্রদ কিন্তু ফলাফল করব। এবং চ্যানেল বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারেও কিন্তু তিনি একই দাবি করেছিলেন লাটাগুড়িতে বসে। আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো উত্তরবঙ্গে মুকুল রায় যোগদানের পর একটা কিন্তু আলোড়ন পড়ে যায়, এবং তিনি সেই যে সংগঠন, সেই সংগঠনকে তিনি একেবারে সংঘবদ্ধ করতে একেবারে মাঠে ময়দানে নেমে পড়েন। যদিও সেই সময় আমি দেখেছিলাম যে তিনি কিন্তু অসুস্থ ছিলেন, বা তার একটা সুগারের যে অসুখ, তার জন্য নিয়মিত ওষুধ খেতে হতো, কিন্তু তারপরও কিন্তু তিনি বিভিন্ন জায়গায় বৈঠক করতেন, বিভিন্ন হোটেলে কর্মীদের ডাকতেন, বা তৃণমূলে যারা রয়েছেন তাদের সঙ্গে তিনি আলোচনা করতেন, তাদেরকে দল ত্যাগ করে তিনি পরামর্শ দিতেন বিজেপিতে আসার। এইভাবে অনেক নেতানেত্রী কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে এসেছিলেন। আমরা জানি যে শিখা যিনি হচ্ছেন বর্তমানে ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের যিনি বিধায়িকা রয়েছেন, তিনিও কিন্তু সেই ডাকে সাড়া দিয়ে তিনি চলে এসেছিলেন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে। এবং বিজেপি কিন্তু সমৃদ্ধ হয়েছিল মুকুল রায়ের আমলে, এটা কিন্তু অস্বীকার করা যায় না, বা মুকুল রায়ের যোগদানের ফলে। কিন্তু এর সঙ্গে সঙ্গে কিন্তু দেখা যায় মুকুল রায় বিভিন্ন ব্যক্তিদের যখন যোগদান করা ছিল, অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কিন্তু বিজেপিতে যোগদান করছিলেন। এই নিয়ে কিন্তু বিজেপিতে একটা মতবিরোধ তৈরি হয়। এবং আমরা দেখতে পেয়েছি যে
একদম সংখ্যালঘু সম্প্রদায়ের একজন মুখ, তিনি যখন যোগদান করলেন বিজেপিতে, তারপরেও কিন্তু তাকে সাদরে গ্রহণ করা হয়নি এবং এই সব বিষয় নিয়ে তার সঙ্গে হয়তো ভিতরে কোনো মনোমালিন্যও হতে পারে। কিন্তু আমরা দেখেছি 2021 সালের যখন নির্বাচন, তখন সবাই আশা করছিলেন যে মুকুল রায়কে অনেক বেশি কিন্তু গুরুত্ব দেওয়া হবে, কিন্তু তার বদলে দেখা গেল যে প্রার্থী তালিকায় মুকুল রায়ের নাম রেখে দেওয়া হলো কৃষ্ণনগর কেন্দ্রের জন্য। এবং এই যে একটা ব্যাপার, এই বিষয়ে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো মুকুল রায় নিজে বিধায়ক পদের জন্য যখন প্রতিদ্বন্দ্বিতায় নামলেন, তখন কিন্তু তাকে অনেক সময় সেখানে ব্যয় করতে হলো। অন্যদিকে সংগঠনের কাজে তিনি কিন্তু অনেকটাই দুর্বল হয়ে গেলেন, বা তার যে একটা শক্তি, সেই শক্তি পুরোপুরি প্রয়োগের সুযোগ কিন্তু বঞ্চিত হলো বিজেপি এ বিষয়ে কেন এই ধরনের পদক্ষেপ নেয় সেটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন হয়েছে, অনেক সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে, অনেক রহস্য রয়েছে। কিন্তু বাস্তবে কিন্তু দেখা যায় বিজেপি এই ঘটনাগুলি করে। আপনারা যদি দেখতে পাবেন যে বিজেপি এমন নেতা নেত্রীদের তুলে এনেছেন, বা আমরা যদি দেখি গায়ককে তুলে এনেছেন, পরবর্তী কিন্তু তাদেরকে কাজে লাগাতে গিয়ে তাদেরকে উপযুক্ত কাজে লাগায় না, বা লাগাতে তারা পারে না। আমরা দেখেছি যে বাবুল সুপ্রিয় একসময় যখন বিজেপির দুঃসময় ছিল, তখন কিন্তু তিনি বিজেপির সঙ্গে ছিলেন, এবং পরবর্তী সময় যখন বিজেপির সুসময়, তখন কিন্তু বিজেপি তাকে কার্যত একঘরে করে দেন এবং তিনি কিন্তু বিজেপি ছেড়ে তৃণমূলে পরবর্তী সময় যোগদান করেন। এই মুহূর্তের যদি একই ধরনের আলোচনা চলে, তাহলে কিন্তু দেখতে পাবো শুভেন্দু অধিকারী রয়েছেন, যিনি তৃণমূল থেকে এসেছেন, এবং তাকে যদিও গুরুত্ব দেওয়া হচ্ছে বর্তমানে, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আপনার একজন বিচারক, তিনি বিচারক পদ থেকে পদত্যাগ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপিতে এসেছেন, তাকে একটা জায়গার সাংসদ পদে প্রার্থী করা হয় এবং তিনি সাংসদ হন, এবং তার যে গুরুত্ব, সেই গুরুত্ব অনুযায়ী তিনি কাজ করতে পারছেন কি পারছেন না সেটা কিন্তু আমরা জানি না, হয়তো ভবিষ্যতে তার কিন্তু প্রমাণ মিলবে। কিন্তু তার মুখ দিয়েও বেশ কয়েক সময় কিন্তু আমরা শুনতে পেয়েছি হতাশার সুর। তিনিও কিন্তু বলেন যে বিজেপির উপরে কিন্তু দোষ হচ্ছে, যেহেতু ইডি সিবিআই যে ভূমিকা রয়েছে এই রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির ইস্যুতে। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো বারবারই কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির একটা গোপন আঁতাত রয়েছে কেন্দ্রীয় স্তর, এমন একটা অভিযোগ ওঠে। আর এই অভিযোগগুলির কতটা সত্যতা রয়েছে সেটা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু তৃণমূল থেকে বা অন্য রাজনৈতিক দল থেকে বিজেপিতে যদি কেউ আসেন, তার মধ্যে কিন্তু এই বক্তব্য শোনা যায়। আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো মুকুল রায় যখন 2021 সালের নির্বাচনে জয়লাভ করলেন, কিন্তু বিজেপির বহু প্রার্থী কিন্তু হেরে গিয়েছিলেন। তাদের বিভিন্ন ধরনের অভিযোগ ছিল, সেই অভিযোগগুলি নিয়ে তারা কিন্তু মুকুল রায়ের কাছে যাচ্ছিলেন, এবং সোশ্যাল মিডিয়া কিন্তু ভরে গিয়েছে যে মুকুল রায় কিছু একটা করবেন, কিন্তু দেখা গিয়েছিল যে মুকুল রায় আর কিছু করতে পারেননি। কয়েকদিনের মধ্যে বরঞ্চ তিনি যেটা করেছিলেন, তিনি বিজেপি ছেড়ে দিয়ে একেবারে তৃণমূল কংগ্রেসের পতাকা নেন, এবং এই যে ঘটনা, এই ঘটনার পর কিন্তু রাজ্যে একটা আলোড়ন পড়ে যায়, এবং যে ধরনের 2021 সালের গণনা পরবর্তী পর্যায়ে নেওয়ার কথা ছিল বিজেপির অ্যাকশন, সেই অ্যাকশন আর দেখা যায়নি। অর্থাৎ কোনো কেন্দ্রের একেবারে 60 দিনের মধ্যে কিন্তু বিজেপির যে একটা ইলেকশন পিটিশন একটা দাখিল করে রিকাউন্টিংয়ের একটা দাবি জানাবে বা অভিযোগ জানাবে, সেই অভিযোগ কিন্তু পাওয়া যায়নি। হ্যাঁ, 60 দিন পরে কিন্তু পাওয়া গেছে, কিন্তু নিয়ম ছিল যে 45 দিনের মধ্যে এই অভিযোগ জানাতে হবে, নইলে কিন্তু সিসিটিভি ফুটেজ 60 দিনের মধ্যে নষ্ট করে দেওয়া হবে। এবং আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় কিন্তু 60 দিনের পরে কিন্তু অভিযোগ জানার করা হয়, এবং বহু অভিযোগ তো গ্রহণই করেনি আদালত, কিন্তু যেগুলোই গ্রহণ করা হয়েছিল সেগুলিও কিন্তু আর 4.5 বছরে কোনো নির্ণায়ক জায়গায় পৌঁছতে পারেন, কেন সিসিটিভি ফুটেজই কিন্তু অনেক জায়গায় সংরক্ষিত রাখা হয়নি, এবং এটা নিয়ম মেনেই কিন্তু এটা করা হয়েছিল। অর্থাৎ বিজেপির বিরুদ্ধে যে অভিযোগগুলি ওঠে, সেই অভিযোগগুলি কিন্তু কারণ রয়েছে যে তারা তৃণমূলের বিরুদ্ধে কিন্তু কোনো পদক্ষেপ নেয় না, তাদের কিন্তু একটা গোপন সমঝোতা রয়েছে। এই যে অভিযোগগুলি, এই অভিযোগগুলি আরও বেশি সত্য প্রমাণিত হয় যখন মুকুল রায়ের গলাতেও শোনা যায় যে কোনো জায়গায় তিনি বলছেন বিজেপি জিতবে, কোনো সময় বলছেন যে বিজেপির তৃণমূল তো একই। এই যে বক্তব্যগুলি এসেছে সেগুলোকে আবার একটা ছোট করে বা সেগুলোকে হালকা করে দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ আমরা দেখতে পেয়েছি রাজনৈতিক নেতাদের মুখ থেকে। তারা বলেছেন যে মুকুল রায় অসুস্থ, তাই এই ধরনের বক্তব্য তার মুখ থেকে বেরিয়ে এসছে। আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে মুকুল রায় যে শেষ পরিণতি হয়েছিল সেটা কিন্তু অত্যন্ত দুঃখের। যেখানে তৃণমূল কংগ্রেসের একসময় চাণক্য বলা হতো, সেই ব্যক্তি
নেত্রীকে আমরা শেষ জীবনে দেখেছি অনেকটাই কিন্তু তিনি একেবারে আত্মগোপন করে নিয়েছিলেন, বা অনেকেই তার সঙ্গে কিন্তু মেলামেশা করতেন না, তিনি প্রায় একঘরে কিন্তু হয়ে গিয়েছিলেন। এবং বর্তমান সময়ে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো অনেক নেতা নেত্রী যারা কিন্তু অনেক দাপটের সঙ্গে রাজনীতি করতেন, কিন্তু পরবর্তী সময় তারা দলবদল করে তারা কিন্তু ম্রিয়মাণ হয়ে পড়েছেন। আমরা দেখতে পেয়েছি যে জন বাল্লাকে, তিনি কিন্তু অনেকটাই ম্রিয়মাণ হয়ে পড়েছেন। আমরা দেখতে পেয়েছিলাম মৌসুম বেনজির নূরকে, তিনিও কিন্তু তৃণমূল কংগ্রেসে গিয়ে তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারেনি, পরবর্তীতে তিনি কংগ্রেসে ফিরে এসেছেন। বাবুল সুপ্রিয়কেও এই মুহূর্তে কিন্তু আর সেইভাবে অ্যাক্টিভ রাজনীতিতে দেখা যায় না, অর্থাৎ বা রাজীব বন্দ্যোপাধ্যায় যিনি বিজেপিতে গিয়েছিলেন, পরবর্তী সময় আবার তৃণমূলে এসেছেন, তারও কিন্তু এখন গুরুত্ব অনেকটাই কিন্তু খর্ব হয়ে গিয়েছে। অর্থাৎ অনেকে মনে করেন এইগুলি কিন্তু একটা সুকৌশল বিজেপি কেন্দ্রীয় নেতাদের, যে তারা বিভিন্ন রাজনৈতিক মুখ যারা কিন্তু তৃণমূলের বিরুদ্ধে বক্তব্য রাখছেন বা কোনো সময় রেখেছেন, তাদের সঙ্গে এমন একটা ব্যবহার যে করা হয় যার ফলে কিন্তু তারা মানে মানুষের যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতা যাতে হারিয়ে ফেলতে পারে। এই মুহূর্তে কিন্তু চর্চায় রয়েছে শুভেন্দু অধিকারী। অনেকেই মনে করছেন যে শুভেন্দু অধিকারীর কাছে 2026-এর নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই 26-এর নির্বাচনে যদি তিনি বিজেপিকে একেবারে সংখ্যাগরিষ্ঠ দলে পরিণত করতে না পারে, তাহলে কিন্তু তারও পরিণত কিন্তু একটা অন্য দিকে বইতে পারে, কারণ বিগত 4.5 বছর তিনি বিরোধী দলের নেতা হিসেবে ছিলেন, ফলে তার যে সম্মান সেই জায়গা ছিল, তার কাজ করার যে পরিধি সেই জায়গা ছিল। কিন্তু 2021 সালের পর 2026 সালের নির্বাচনে যদি বিজেপি জিততে না পারে, বা তারা এমন কোনো সংখ্যাগরিষ্ঠ বা একটা সংখ্যার আসন নিয়ে তারা যদি বিরোধী দলের নেতা চয়নের ক্ষমতা হারিয়ে ফেলে, তাহলে কিন্তু শুভেন্দু অধিকারীও কিন্তু রাজ্য রাজনীতিতে অনেকটা অপ্রাসঙ্গিক হয়ে পড়তে পারে। সুতরাং এটা কিন্তু একটা, আমরা যদি দেখি আজকের দিনে মুকুল রায় যে একটা উদাহরণ, যিনি এত বড় একটা নেতা ছিলেন তৃণমূল কংগ্রেসের, পরবর্তীতে বিজেপিতে যাওয়ার পরেও কিন্তু তার যে প্রভাব ছিল 2019 সাল পর্যন্ত আমরা দেখেছি, কিন্তু 2021 সালে যখন সত্যিকারে তাকে কিন্তু কাজে লাগানো দরকার ছিল, তখন কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মুকুল রায়কে একদমই কাজে লাগাননি, বরঞ্চ মুকুল রায়ের অনেক বিষয়ে কিন্তু আপত্তি ছিল, যেমন সংখ্যালঘু নেতা নেত্রীদের দলে যোগদানের ক্ষেত্রে, বা আমরা যদি দেখি তার যে প্রার্থী পদ নিয়ে যে তার যে তালিকা, সেই তালিকা অনেক ক্ষেত্রে কিন্তু মানা হয়নি, বরঞ্চ তাকে যেটা করা হয়েছিল যাতে তিনি সক্রিয় থাকতে না পারেন, তার যে কেন্দ্র সেই কেন্দ্রে যাতে তিনি নিমজ্জিত হয়ে পড়েন জয়লাভের জন্য। যে মুকুল রায় তেমনভাবে কোনো মানে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা নামেননি, মূলত রাজ্যসভায় তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতেন, তাকে একেবারে বিধানসভা আসনের জন্য প্রার্থী করে দেওয়া হয়। এবং এরপর কিন্তু ঘরোয়া লেভেলে অনেকেই কিন্তু বলতেন যে মুকুল রায়কে কিন্তু একঘরে করার চেষ্টা চলছে বিজেপিতে, এবং বাস্তবে কি হয়েছিল সেটা তো আমরা জানি না, কিন্তু মুকুল রায় কিন্তু মাস্টার স্ট্রোক দিয়েছিলেন 2021 সালের নির্বাচনে গণনার ঠিক পরে, যখন সবাই তার উপরে প্রত্যাশা করছিল, তিনি কিন্তু আর সে পথে পা মারাননি, বরঞ্চ তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যদিও তিনি তৃণমূলে যাওয়ার পর আর সেই সক্রিয় রাজনীতিতে তাকে কিন্তু তেমনভাবে আর দেখা যায়নি। পরবর্তী সময়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং রবিবার তিনি আমরা যদি দেখি একটা হাসপাতালে তার কিন্তু মৃত্যু হয়। অর্থাৎ আমরা এই যে একটা চরিত্র, রাজনৈতিক চরিত্র, এই যে একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, তার যে বেশ কয়েক বছরের যে ইতিহাস, সেই ইতিহাস যদি আমরা ঘাঁটি, তাহলে কিন্তু আমরা দেখতে পেলাম যে একজন মানে আমরা যদি দেখি যাকে মানে তৃণমূলের বলা হতো চাণক্য, সেই চাণক্য এই মুহূর্তে কিন্তু অনেকেই বলতে রাজি ছিলেন না, অর্থাৎ তার যে সম্মান, তার যে প্রভাব, সমস্ত কিন্তু খর্ব হয়ে গিয়েছিল শেষ সময়। অর্থাৎ রাজনীতিতে কিন্তু একটা, আমরা যদি বলি, একটা নাটকীয় খেলা হয় সব সময়, এবং রাজনীতিতে কিন্তু ন্যায় অন্যায় বলে কিছু নেই। রাজনীতি একটা, আমরা যদি বলতে চাই তাহলে বলতে পারবো এটা সারা জীবনে কিন্তু একটা, বা এটা ইতিহাস সাক্ষী যে রাজনীতিতে সব সম্ভব। সুতরাং রাজনীতিতে আগামী দিনে কি হবে, 2026 সালে কি হবে, সে নিয়ে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা অনেক ধরনের তারা এটা অনুমান করবেন, কিন্তু বাস্তব ক্ষেত্রে আমাদেরকে অপেক্ষা করতে হবে ভোট গণনায়, এবং ভোট গণনার পর আমরা দেখতে পাবো কোন রাজনৈতিক দল তারা
মানে ক্ষমতায় আসতে সক্ষম হন, কিন্তু তার আগেই অনেক আভাস কিন্তু পাওয়া যায়, যে আভাসগুলি নিয়ে কিন্তু আমরা আলোচনা করি এবং আমরা এই ধরনের আলোচনা করি বলেই আমাদের অনেক ক্ষেত্রেই কিন্তু অনুমান মিলে যায়। আজকে খবরের ময়নাতদন্ত করতে বসে, মুকুল রায়ের ইতিহাস রোমান্থন করতে বসে, স্মৃতি রোমান্থন করতে বসে অনেক কিছু কিন্তু আমাদের ভাবতে হচ্ছে যে আগামী যে রাজনীতি, সেই রাজনীতিতে যেসব মুখকে বিজেপি তুলে নিয়ে এসেছে, যাদেরকে বলা হচ্ছে যে তৃণমূলের বিরুদ্ধে একটা শক্তিশালী মুখ, সত্যি কি তারা আগামী দিনে তৃণমূলের বিরুদ্ধে শক্তিশালী মুখ হয়ে থাকবে, নাকি অনেকেরই কিন্তু মুকুল রায়ের মতন, রাজীব ব্যানার্জির মতন আবারও তৃণমূল কংগ্রেসে আমরা যদি বলি যে ঘরে ফেরা, সেই ঘটনা পুনরাবৃত্তি হবে। আজকে খবরের ময়নাতদন্ত এই পর্যন্তই। নমস্কার।